তোরা জানলা ভিক্ষা দে আমারে, দিছে না, তারপরে আবার পাথর দিয়ে আবার মারে ম্যাম, আবার মারে। মারার পরে এই পাথরের ইয়াতে আমার পা ধুম যায় ম্যাম, মাথার মধ্যে আঘাত করে ম্যাম, মাথার মজকটা বাইরে যায় ম্যাম। মানে তারা ওই মামলা লিখতেছিল, তো আমি চাচ্ছিলাম যে এটা তো একটা নিউজ দরকার, নিউজ করা দরকার, তো এই জন্য আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পেরে উঠতেছিলাম না। কারেকশন করার জন্যই বলছে, তো আমি তো কারেকশন করে দিছি। পরে যে তারা ওইটা করবে তারা আমরা তা বুঝতে পারিনি। তো এটা না বোঝার কারণে পরবর্তীতে আপনার ওইটা আমার মা সিগনেচার করে। আমার মা ভাবছে যে তাহলে ঠিকই আছে। হ্যাঁ, বাসার থেকে ফোন দিতে রাকেশ, রাকেশ রাকেশ ফোন দিয়া বলতে আছে যে ভাই তুমি মিটপুরে আসো কেন, যে তোমার দোকান তালা লাগাইছে। তারপরে বলতেছে যে আমি কি একা আসবো না কেউরে নিয়ে আসবো, বলছে না তুমি কেউরে নিয়ে এসো না, তুমি একাই আসো। তারপরে আমার ভাই চলে আসে একাই, একা আইসা দোকানে ঢুকে, দোকানে দেখে তালা। তারপরে আমার ভাইয়ের তালাটা খুলে ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে বসে, বসে পরেই যখন তখন ওই 1-2 মিনিটের ভিতরেই অনেকগুলো মানুষ, 30-40 জন মানুষ অ্যাটাক করে আমার ভাইকে। এই ইয়া দিয়া অনেক মারধর করে, করার পরে টানা হেঁচড়ি করে মিটফুটে নিয়ে যায়। মিটফুটে প্রথম রুটের মধ্যে অনেক মারধর করে, মারধর করার পরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমার ভাই ডইলা পইরা যায়। পড়ার পরে আবার এরা কি করে, আবার দৌড়ে আসে, ওরে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, ওরা একবারে জানে মেয়েরা লড়ে ছাইরা গেলে আমরা বাঁচবো না, আমরা রে ইয়া করব। তারপরে ও কি করে, দৌড়ে দৌড়ে আবার ভিতরে নিয়ে ঢুকায়, জামা কাপড়ে একবার হেয়ার সেট নিয়ে ঢুকায়, পাঞ্জাবি পরা ছিল এদিন মানে নিয়ে কয়টার ঢুকায়। সময় এটা, কয়টার সময়? 6টা 30-এর মধ্যে ঘটনাটা ঘটছে। ঘুরছে আধা ঘন্টার ভিতরে আর কি এই ঘটনাটি ঘটে গেছে। এরপরে নিয়ে ভিতরে নিয়ে একটা আদলা দিয়ে বাড়ি মারে, বাড়ি মেরে মাথার পিছনে আঘাত করে ফালাই দেয়। ফালাই দেওয়ানোর পরই মানে অনেক, মানে এদিকে একটা পোষ মারে, গলার ভিতরে একটা পোষ মারে। তারপরে এই যে পাথর দিয়ে এমনি ইয়া মারে, বাড়ি মারে। বাড়ি মারার পরই হ্যাঁ মা বা বাবা মা ভাই তোরা আমার ছাইরা দে, অনেক করুণা বিনয় করে। তা আমার 2টা সন্তানের মেয়ে তাকায়া আমার জানডা ভিক্ষা দে, তোরা জানডা ভিক্ষা দে আমারে, দিছে না। তারপরে আবার পাথর দিয়ে আবার মারে ম্যাম, আবার মারে। মারার পরে এই পাথরের ইয়াতে আমার পা ধুম যায় ম্যাম, মাথার মধ্যে আঘাত করে ম্যাম, মাথার মজকটা বাইরে যায় ম্যাম। তারপরে আমার বার মরা দেহটার উপরও ম্যাম উঠে পাড়া দিয়া, মানে অনেক ভাবে ইয়া করে লাথে পাড়ায় উপরে উঠে উঠে লাফায়। এই মরা দেহটার উপরই ম্যাম আমার ভাইয়ের শক্ত বিচার চাই ম্যাম আপনাদের কাছে ম্যাম। থেকে বের হয়েছে 4:30টায়। 4:30 মানে সরি, 4:30 হচ্ছে রাকেশ, যে নামে রাকেশ নামের যে ছেলেটা, ওইটা মামাকে 4:30টায় ফোন দেয়, বাসা থেকে বের হইতে বলে। 4:40 তো এরকম বাজে। হ্যাঁ, তখন ধরেন ফোন দিছে, কথাবার্তা হয়েছে, তাতেও সময় ব্যয় হয়েছে, রেডি হয়েছে। তো ওই যেতে যেতে 5:40 এবং 5:30 5:30টার মতো বাজে। তো যাওয়ার পরে আর কি 4 ঘন্টার ভিতরে এইটা হয়। এখন ম্যাম আমার মামার কাছে 2টা ফোন ছিল, হ্যাঁ, আর হচ্ছে এটিএম কার্ড ছিল কতগুলা, তার 3-4টার মতো মানি ব্যাগ ছিল, এবং আমার মামা ওই দিন কাবলি আপনার পাঞ্জাবি পরা ছিল। তো পাঞ্জাবির ভিতরে মানি ব্যাগ নেওয়া যায় না, হ্যাঁ, এই জন্য সে একটা মানে এই যে এখান থেকে যে একটা ব্যাগ, মানে একটা মিলিটারি ব্যাগ, একটা ব্যবসায়ী ব্যাগ ক্যারি করতেছিল। তোরই আপনার ওই ক্রেডিট ভিসা কার্ড এবং হচ্ছে গিয়ে আপনার কাগজপত্র, তারপরে চেক, ওটার ভিতরে সবসময় মামার সাথে একটা মানে চেক বই থাকে। আর হচ্ছে গিয়ে আপনার মোবাইল ছিল, আমার মামা মোবাইল সবসময় হাতে রাখতো। উনি মানে মানি ব্যাগ বা ওই যে আপনার ব্যবসায়িক ব্যাগে থাকতো না, সবসময় 2টা ফোন হাতে থাকতো। তো ওইগুলো আমরা কিছুই পাই নাই, ছোট ফোন কিছুই পাইনি। ওইগুলোতে টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মামার যখন আপনার যদি নাও থাকে তাহলে 50,000 টাকার মতো থাকে। তো ওইগুলো আমরা কিছুই পাইনি। তো আমরা চাচ্ছিলাম যে ফোন 2টা অন্তত কিছু এভিডেন্স আমরা পেতেও পারি, যদি আমাদের আমরা আমি মূলত আমি অনেক মিডিয়াকে ফোন করছি, এবং আমার কাছে
অনেক ভিডিও ছিল। তো ভিডিও থাকার কারণে আমি ওই ভিডিও নিয়ে অনেক দৌড়াদৌড়ি করি যে কিভাবে এটা রিপোর্ট জানানো যায়, কিভাবে এটাকে গণমাধ্যমে সব স্পষ্ট যায়, এবং এটার সুষ্ঠু তদন্ত করার জন্য, সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য তো আমাকে মিডিয়া দরকার। তো আমি সেইটাই চেষ্টা করছি। তো আমি ওইখানে অনেক মিডিয়া ডাকছি। ঢাকায় যখন আমি কোতোয়ালি থানায় ছিলাম, তখন 4:30টার মতো আমি কোতোয়ালি থানায় যাই, মানে 9 তারিখে 4:30টার দিকে, ভোর 4:30টার দিকে আমি কোতোয়ালি থানায় যাই, আমি আমার মা, মানে বাদী। তো ওইটা মানে তারা ওই মামলা লিখতেছিল, তো আমি চাচ্ছিলাম যে এটা তো একটা নিউজ দরকার, নিউজ করা দরকার। তো এই জন্য আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পেরে উঠতেছিলাম না। তো না পারার কারণে অনেক সাংবাদিক বলতেছে যে আচ্ছা, আপনারা কোথায় আছেন, বা আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে সিসিটিভি ফুটেজ যে আপনি দিলেন, এগুলোর নাম কি জানেন ম্যাম? আমি এগুলোর কিভাবে নাম জানবো, কারণ আমি থাকি বরিশাল। হ্যাঁ, আমার বরিশাল বাড়ি, আমার খালা সেও দূরে থাকে। তো এই জন্য আমরা এগুলো কিছুই বলতে পারতেছিলাম না যে আমরা কিভাবে নাম বলবো, এটা তো আপনারা বের করবেন। হ্যাঁ, পুলিশ প্রশাসন বের করবে। এবং পুলিশকে অনেক ধন্যবাদ, ওনারা স্পটেই আপনার দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওনাদের আমি ধন্যবাদ না, 9 তারিখে আপনি মামলা দেন নাই, 9 তারিখে তো আপনারা দেখতেন এটা। আমরা 9 তারিখে মামলা দিতে পারিনি। হ্যাঁ, মামলা হয়নি। এবং আমরা যখন 4:30টায়, যখন 9 তারিখ 4:30টা ভোর 4:30 যখন যাই থানায়, তখন হচ্ছে আমি ওখানে ডিউটি অফিসারের বলি যে আচ্ছা মামলা কি হয়েছে? তো বলতেছে যে না, মামলা হয়নি। আমি কি তাহলে মামলা এখনো হচ্ছে না, মানে কোনো প্রবলেম হচ্ছে? পরে বলতেছে যে বাদী হবে কে? তো আমার মা বলতেছে যে আমার ভাই জীবনটা গেছে, কি রকমের গেছে, তা আমি বাদী হব আমার ভাইয়ের মামলার। তো তারা আমার মাকে বাদী করে তারা ভালো মতোই সুন্দর লিখছে। লেখার পর প্রথম যে একটা কাগজ রেডি করে তারা, ওটা সম্পূর্ণ ঠিক ছিল। তো প্রথম যে কাগজটা রেডি করে পরে ওইটা পরের দিন আপনার 10 তারিখে 11:30টার সময় আমাকে ওসি স্যারের রুমে ডাকা হয়, ইনচার্জ যিনি, এবং আমার বাদী পক্ষে যারা ছিলাম সবাই আমরা ওখানে উপস্থিত ছিলাম। তখন হচ্ছে আমাদের বলতেছিল যে, আমাকে বলতেছিল মূলত যে কাগজটা আমাকে পড়ে শোনাতে। কারণ আমি তাদের ভিতরে, আমি তো এডুকেটেড, এই জন্য ওনারা ভালো মতো পড়তে পারবেন, এই জন্য আমাকে বলতেছিল আপনি পড়ে শোনান যে কোথায় কি দরকার, কি আপনার মিসিং আছে, এটা আপনি মানে কলম দিয়ে আন্ডারলাইন করেন, এবং ওইখানে আমরা ইনক্লুড করবো কি কি বাকি আছে। তো আমি পড়তেছি, তারপর দেখলাম কি যে আমার মামা যখন মামাকে মানে নির্যাতন করা হয়, তখন আসামিদের হাতে অস্ত্র ছিল, এবং পুলিশ কিন্তু রবিন নামের তাকে কিন্তু অস্ত্র সহকারে ধরে। হ্যাঁ, এবং ওইখানে অস্ত্র, ওদের হাতে অস্ত্র ছিল। তো এইটা পুলিশ প্রথমে ওই স্ক্রিপ্টে উল্লেখ করে নাই। তো আমি স্যারকে বললাম, ইনচার্জ স্যারকে বললাম যে স্যার এখানে তো এটা মানে যোগ করা হয়নি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি এখানে আন্ডারলাইন করেন, আমরা যোগ করে দিচ্ছি। তো এটা বলার পরে আমি সবকিছু ঠিক ছিল। তো আমি এবার কি করছি, ওই কপিটার একটা ছবি রেখে দিয়েছিলাম আমার ফোনে। তো রেখে দেওয়ার বললাম কি আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, এখন আপনারা বাইরে যান, আমার বাদীর সাথে কিছু কথা আছে। তো আমার মা ইনচার্জ স্যারের রুমে ছিল। থাকার পরে আরেকটা কপি মানে ওনাদের হাতে, ওনারা আর কি রেডি করছে। তো প্রথম যে কপিটা আমাকে আমাকে পড়ানো হয়েছে, ওইটার ভিতরে যে আসামিগুলো ছিল, ওনারা যে রাকেশ, আমার মামাকে যে ফোন করছে, ফোন করে বাসা থেকে বের করছে, ওই ওই রাকেশের নামটা পরবর্তী যে স্ক্রিপ্টে কিন্তু উল্লেখ করা হয় নাই। এবং রনি ছিল আপনার, তারপরে হচ্ছে অপু দাস ছিল, তারপরে হচ্ছে কাইয়ুম মোল্লা ছিল। এদেরকে পরে যে একটা স্ক্রিপ্ট করা হয়েছে, মামলার কপি তৈরি করা হয়েছে, ওইটার ভিতরে ছিল না। তো আমরা তো ভাবছি যে প্রথম যে কপিটা আমাকে পড়ানো হয়েছে, তাহলে তারা তো যে আমার কাছ থেকে কারেকশন করার জন্যই বলছে, তো আমি তো কারেকশন করে দিছি। পরে যে তারা ওইটা করবে, তারা আমরা তা বুঝতে পারিনি। তো এটা না বোঝার কারণে পরবর্তীতে আপনার ওইটা আমার মা সিগনেচার করে। আমার মা ভাবছে যে তাহলে ঠিকই আছে, তো সে সিগনেচার করে। তো করার পর আমরা ওই আমাদের মামলাটা হয়, আমরা ওই থানা থেকে বের হই আনুমানিক 2:30টার সময়। 9 তারিখ, 10 হ্যাঁ, তারিখে, 10 তারিখ। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার প্রসেসিং সব শেষ হয় মানে 2:30টার দিকে। হ্যাঁ, এবং আমরা বলতেছিলাম, এটা কি আমরা 10 তারিখে হয়? 10 তারিখে? হ্যাঁ হ্যাঁ 10 তারিখে। হুম। তো এটা করার আমার মামা, যেহেতু উনি যে মামা মারা যায়, ওনাকে মর্গে রাখা হয়, ওনাকে পোস্টমর্টম করা হয়। এখন আমরা তো সাধারণত চাইবো যাতে তাড়াতাড়ি সৎকারটা করা হয়, কিন্তু আমরা স্বাভাবিক চাইবো। তো আমরা চাচ্ছিলাম যে দ্রুত যাতে কাজটা শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা আমার মামার লাশটা আমাদের নিজ বাড়িতে নিয়ে আসি। মানে আমার মামার মৃত্যুর আগ থেকে একটা ইচ্ছা ছিল যে আমার নানির পাশে তাকে সমাধিত করা হবে।
এটা সে বারংবার। তো আমরা সেই কাজটাই করছি। আমরা আমার নানির যেখানে কবর দিছি, দেশের বাড়িতে, আমার নানির যে বাপের বাড়ি, আমার মামার নানা বাড়ি, ওইখানে আমার নানি কবরের পাশে আমার মামাকে সমাধিত করি। তো করার পরে আমার কাছে একটা ভিডিও আসে আপনার কি বলে 11 তারিখের বেলা 10টায় আমার মামাকে দাফন করা হয়, বেলা 10টায়। তো দাফন করার পরে আমার কাছে এই যে ইট মারার যে ভিডিওটা, ওইটা 11 তারিখে আমার কাছে আপনার 10টা 45-এর সময় আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন পাঠায়। পাঠানোর পরে আমি ওইটাকে অনেক সাংবাদিকের কাছে পাঠাইছি যে দেখেন এটা এই রকমের একটা মর্মান্তিক ঘটনা, এই যে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আপনারা কেন নিউজ করতেছেন না। তো এটা দেখার পর এই ভিডিওটা যখন আমি সাংবাদিকদের পেশ করি কয়েকজনের কাছে, তো দেখলাম যে 1.5 ঘন্টার ভিতরে ওইটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার সাথে সাথে আমাদের বাড়িতে, মানে দেশের বাড়িতে মানে রিপোর্টার চলে আসার কারণে তারা করে। তো নিউজ করার পরে আর কি এরকম মানে এটা নিউজটা আর কি সারা বাংলাদেশ ছড়াই যায়। এই জন্য আর কি 2 দিন সময় লাগছে।